আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ, তবে তো আগামী আমার সোনার বাংলাদেশ। তোমরা যারা এইচএসসি পরীক্ষা 2024 সালে তোমরা 30 তারিখ থেকে অলরেডি তোমাদের ঘোষণা আসছে যে 8টা বোর্ডের অধীনে হচ্ছে যে 30 তারিখে পরীক্ষা হবে, এবং সিলেট বোর্ডে যে কারিগরি মাদ্রাসা বোর্ড এবং মাধ্যমিক পর্যায়ে যে বোর্ডটা ওইটা হচ্ছে যে স্থগিত করা হয়েছে, তার হচ্ছে যে 9 তারিখ থেকে আইসিটি দিয়ে তাদের ক্লাস শুরু হবে। আর তোমাদের যারা হচ্ছে যায় অন্য অন্য বোর্ডে 8টা বোর্ডে আছে তাদের হচ্ছে যায় 30 তারিখ থেকে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু আজকে হচ্ছে 26 তারিখ, অলরেডি আর বেশি দেরি নেই। তোমাদের গণিত হিসেব বিজ্ঞানের যে সাবজেক্টটা নিয়ে আমি আজকে আলোচনা করবো, এটা হচ্ছে অষ্টম অধ্যায়। তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে অষ্টম অধ্যায়ের মধ্যে ফিফুল মানে বারযুক্ত, এখানে দেখো তোমরা মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এই সাবজেক্টটার মধ্যে থেকে তোমাদের 2টা অঙ্ক আছে এখানে, ওটা হচ্ছে ফিফু পদ্ধতি আর একটা হচ্ছে লিফু পদ্ধতি। তো তোমাদের শুধু যারা 2024 সালে এইচএসসি দিবে তাদের জন্য হচ্ছে ফিফু পদ্ধতি, আর তোমরা যারা সেকেন্ড ইয়ারে যাবা তাদের জন্য হচ্ছে ফিফু লিফু দুইটাই থাকবে। তো ওইটা হচ্ছে তোমরা ফিফু পদ্ধতিটা যারা সেকেন্ড ইয়ার আছো তারা করে নিতে পারো, এবং যারা পরীক্ষার্থী আছো তারা আশা করি জীবনে কখনো করো নাই, কিন্তু এই একটা অঙ্ক যদি তোমরা কাগজ কলম নিয়ে যদি হাতে কলমে করো, অন্তত 2 বা 3 বার করলে তোমরা এই সাবজেক্ট থেকে একটা অঙ্ক দিয়ে আসতে পারবে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালের আমি 11 নং একটা প্রশ্ন দেখতেছি, যেহেতু তোমাদের 1 থেকে 11 নং প্রশ্ন পর্যন্ত বলবে যে কোনো 7টা প্রশ্ন 1 নং 2 নং সহকারে 7টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলবে। তার ভিতরে হচ্ছে যেটা 11 নম্বরে আসছে, তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের এই হিসাবটার থেকে 2টা অঙ্ক থাকার সম্ভাবনা বেশি। একটা তো থাকবে বাধ্যতামূলক, 2টা থাকবে। তো তোমরা একটা নিয়ম, যদি আমার এই অঙ্কটা যদি যে কেউ মানে আমি মনে করি একবার জিরো কখনো করে নাই, ওই যদি করে অন্তকে দিয়ে আসতে পারবে 30 তারিখের পরে যে পরীক্ষাটা অ্যাকাউন্টিং পরীক্ষাটা তোমরা দিবে সেকেন্ড পেপার, ওটার জন্য। তার কথা না বাড়িয়ে আসলে মূল প্রশ্নটাতে আসা যায়। প্রশ্নটাকে তোমরা ফার্স্ট টাইম হচ্ছে ভালো করে আমার এই ক্লাসটা বোঝার পরে, ভিডিওটা ভালো করে দেখার পরে কাগজ কলম নিয়ে বসার পরে এটা স্ক্রিনশট নিয়ে নিবে। আর যদি ওইটা না নাও তাহলে হচ্ছে গুগলে সার্চ দিলে তোমরা ওইটা এই প্রশ্নটা অ্যাভেলেবেল পাইবে, ঢাকা বোর্ডের এই প্রশ্নটা। ওইখান থেকে তোমরা উত্তরটা করার চেষ্টা করো, যেহেতু উত্তরটা আমি তোমাদেরকে ভালো করে ধরে ধরে শিখিয়ে দিচ্ছি। দেখবে তোমরা হয়তো দেখতে খুবই কঠিন মনে হয়, গদ দেখে অনেকে হয়তো টেনশন করবে, এই এত গড় হিবিজিবি, এটা করা তো কঠিন কাজ। খুবই সহজভাবে আমি একবার ইজি পদ্ধতিতে তোমাদেরকে বুঝাই দিব, তোমরা আশা করি এগুলো সলভ করতে পারবা। এখানে দেখো এই প্রশ্নটার মধ্যে বলছে যে আবিদ কোম্পানি লিমিটেড 2021 সালের ডিসেম্বর মাসের কাঁচামাল সংক্রান্ত তথ্যসমূহ, তারিখ বিবরণ একক ব্যয়। এখানে 2021 ডিসেম্বরের 1 তারিখ প্রারম্ভিক মজুদ 200 একক, ব্যয় হচ্ছে 10 টাকা। এরপরে এভাবে ক্রয়েরটা দেওয়া আছে 100 একক 10 টাকা 40 পয়সা। তারপর বিক্রয়ের ক্ষেত্রে 9 তারিখে দিছে 260 টাকা, ওইখানে কোনো এটা উল্লেখ নাই, কি উল্লেখ নাই, ওই যে ব্যয়টা ওইখানে উল্লেখ নাই। এরপর হচ্ছে 16 তারিখ ক্রয় হচ্ছে 160 টাকা 10 টাকা 80 পয়সা করে, বিক্রয় 100, এখানেও কোনো এটা উল্লেখ নাই, ব্যয়টা উল্লেখ নেই। এখন দেখো আমাদেরকে প্রশ্নগুলো কি বলছে, 1 নাম্বারটা থেকে আমি সলভ করব। যেহেতু আমার বোর্ডের মধ্যে জায়গা যেটা থাকে, এটা আমি 2টা অঙ্ক করলাম, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। কটা আমি ফার্স্ট ক আর খ সলভ করবো, এরপরে গটা হচ্ছে পরবর্তীতে স্কিপ করে আমি দ্বিতীয়টা করব। সমাপনী মজুদ পণ্যের পরিমাণ একক নির্ণয় করো। যেহেতু বলছে সমাপনী, ফার্স্ট টাইম আমাদেরকে বুঝতে হবে সমাপনী কি, প্রারম্ভিক কি। যখন আমাদেরকে বলছে সমাপনী মজুদ পণ্যের একক পরিমাণ নির্ণয়, সমাপনী তো আমরা বুঝি, সমাপনী হচ্ছে বছরের শেষে যেটা, ওটাকে সমাপনী বলে, আর প্রারম্ভিক হচ্ছে শুরুটা। সমাপনী বের করতে হলে তোমাকে এই প্রারম্ভিকগুলো লাগবে। তাহলে আমরা লিখবো খ, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ একক নির্ণয় দিয়া বিবরণ একক দিবে। এটা ছাড়া যদি তোমরা করতে চাও, গদ ছাড়া করলে কোনো সমস্যা নাই, গদ দিয়ে করলে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড দেখা যায়, এই জন্য হচ্ছে আমরা গদ দিয়ে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করি। তাহলে তোমরা লিখবে কি বিবরণ একক, অথবা বিবরণ একক না দিয়েও সরাসরি লিখতে পারবা প্রারম্ভিক মজুদ। তাহলে প্রারম্ভিক কত, প্রারম্ভিক হচ্ছে 200 একক। এই যে দেখো প্রারম্ভিক 200 একক। যতগুলো এখানে ক্রয়, প্রারম্ভিক বলতে হচ্ছে আমার প্রতিষ্ঠানের শুরুতে যে প্রারম্ভিকটা থাকবে এটা হচ্ছে প্রারম্ভিক একক। এরপর হচ্ছে যত পণ্য আমি ক্রয় করবো ওটা হচ্ছে অ্যাড হবে, বিক্রয় করলে ওইগুলো হচ্ছে সবগুলো বিয়োগ হবে। এখানে হচ্ছে এই যে দেখো প্লাস দিয়ে ক্রয়ের মধ্যে হচ্ছে এই যে প্রথম হচ্ছে 100 একক, এরপরে ক্রয়ের মধ্যে আরেকটা আছে 160 একক, 16 তারিখ আর হচ্ছে এখানে 6 তারিখ, এই দুইটা অ্যাড করে হচ্ছে 260, এই দুইটা যোগ করলে হচ্ছে 460 থেকে হচ্ছে আমরা বিক্রয়ের 260 আর হচ্ছে প্লাস 100, এই যে বিক্রয়ের দুইটা আছে, একটা হচ্ছে 260 আর একটা হচ্ছে 100, এই দুইটা বিয়োগ করলে হচ্ছে এখানে আসতে হচ্ছে প্লাস মাইনাস করার পরে 100 একক আসছে। এই হলো কয়ের রেজাল্ট, কয় হচ্ছে 100 একক। ক্ষয়ের মধ্যে যে প্রশ্নটা বলছে, খ বলছে যে যেহেতু তোমাদের ফিফু পদ্ধতি থাকবে, এখানে বলছে যে ফিফু পদ্ধতিতে বিক্রয়ের পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়।
ফিফো পদ্ধতিতে যখন বলছে বিক্রয়ের পরিমাণ এইটাই থাকবে, এইটা প্রশ্নটা মনে করো 100% শিওর তোমরা এটা পাইবেই। এই শব্দটা থাকবে ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। যে ফার্স্ট টাইম যে কাজটা করা লাগবে ঘর, অনেকে বলে যে হিসাব বিজ্ঞানের ঘর করলে নাম্বার, আসলে ঘর করলে নাম্বার, তবে ঘরটা তো বুঝতে হবে কী কী করতে হবে, বামটা সাইডে ডান সাইড কোনটাতে কী করবো। সর্বপ্রথম হচ্ছে তো আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো আবিদ কোম্পানি, মাল খতিয়ান হিসাব, এরপরে দিব আগে আসা আগে যাওয়া ফিফু পদ্ধতি। ফিফু পদ্ধতিতে অবশ্যই আগে আসা আগে যাওয়া পদ্ধতি। লিফু পদ্ধতির কথা আমি এখন বলবো না, যেহেতু আমরা ফিফু করব, শুধু ফিফুটা আসবে। ওটা হচ্ছে আগে আসা আগে যাওয়া, যে মালটা আপনার আগে আসবে ওটা হচ্ছে যায় আগে যাবে, এটা হচ্ছে যায় ফিফু পদ্ধতি। এরপর হচ্ছে যায় বাম সাইডে যে কাজটা করবো ওটা হচ্ছে যায় মালের বিবরণ, কোড নং, বিল নং। ডান দিকে আমরা ডান দিকে যে জিনিসটা করবো সর্বোচ্চ মাত্রা দিয়ে ডট ডট দিয়ে রাখবো, সর্বনিম্ন মাত্রা ডট ডট, পূর্ণ ফরমায়েশ মাত্রা ডট ডট। লেখা যদি বুঝতে অসুবিধা আমি মুখে বলতেছি, ওইগুলো তোমরা ওইভাবে করবা। এরপরে গড়টা করার সময় গড়টা যখন আমরা রেডি করব লিখবো তারিখ বিবরণ ক্রয়, যেহেতু আমাদের ক্রয় বিক্রয় আছে এজন্য আমরা ক্রয় বিক্রয়কে তোমরা আরেকটা নামে ডাকতে পারো, ওটা হচ্ছে ইস্যু। ইস্যু দিয়ে অবলিক দিয়ে বিকৃত পণ্যের ব্যয় শব্দটা দিলেও হবে। তো ইস্যু অথবা বিকৃত পণ্যের ব্যয়, অনেক সময় দেখবা যে শুধু ইস্যু লেখে, ইস্যু লিখলে বুঝবো যে এটা বিক্রয়। এরপর একটা হচ্ছে উদ্বৃত্ত, সবসময় এটাই দিয়ে দেবে। তাহলে গড়টা হলো কী দাঁড়াইলো, আমরা তারিখ বিবরণ ক্রয়, ক্রয়ের মধ্যে তিনটা থাকবে, একটা হচ্ছে পরিমাণ দর টাকা, সেম ইস্যু এবং বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সেম হবে পরিমাণ দর টাকা, এবং উদ্বৃত্তের মধ্যেও সেম দিব আমরা পরিমাণ দর টাকা। এখন কাজটা কীভাবে করবো, সর্বপ্রথম যেহেতু 1 তারিখ বলছে আমাদেরকে প্রারম্ভিক মজুদ, আমরা প্রারম্ভিক মজুদ লিখে ফেলবো 2021 সালের ডিসেম্বরের 1 প্রারম্ভিক মজুদ একবারে সরাসরি উদ্বৃত্তর ঘরে লিখবো আমরা 200। এরপর হচ্ছে 200 পরিমাণ হচ্ছে 200, দর হচ্ছে 10 টাকা, 200 10 দিয়ে গুণ করলে 2000 টাকা আসবে। পরবর্তী নেক্সট আমরা যে প্রশ্নটা দেখবো ওই প্রশ্নটাতে বলছে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যেখানে যেহেতু বলছে আগে আসা আগে যাওয়া পদ্ধতি, এটাকে বলে ফিফু পদ্ধতি। যেহেতু আমাদের প্রথমটা 210 টাকা করে 2000 টাকা আসছে, আমরা এই কাজটা দাগটা টেনে দিব, টেনে দেওয়ার পরে এই জায়গায় আসি 210 টাকা করে 2000 টাকা। এটাই ফিফু পদ্ধতি, যে আগেরটা এটা আগে আসছে এটাই আগে যাইতেছে। এরপরে নেক্সট আমরা যেটা পড়বো এটা হচ্ছে 6 তারিখ। 6 তারিখে বলছে আমাদের ক্রয় 100 একক 10 টাকা 40 পয়সা করে। আমরা লিখবো ক্রয়, ক্রয়ের যেহেতু আমাদের একটা গড় আছে, পরিমাণ আছে, দর আছে এবং টাকা আছে, সবগুলো আমরা ওইখানে দিব। পরিমাণের করে দিব 100 একক, তারপরে দর হচ্ছে 10 টাকা 40 পয়সা, এটা গুণ দিলে ক্যালকুলেটার আসবে 1040 টাকা। এই 1040 টাকা এখানে বসানোর পরে হচ্ছে এইখানে উদ্বৃত্ত যেটা আছে উদ্বৃত্ত করে সেম জিনিস দেখে দেখে লিখে দেব। এটাই হচ্ছে ফিফু পদ্ধতিতে, এটা একটা দুইবার করে রিপিট হবে। নেক্সট এরপরের প্রশ্ন হচ্ছে 9 তারিখে বলছে কি বিক্রয় 260 একক, এখানে কোনো দরটা দেয় নাই যেহেতু বিক্রয়। এখন আমরা যেটা করলাম যে কাজটা আগে যাওয়া পদ্ধতি ওটাকে ফিকু, তাহলে হচ্ছে 200 একক 10 টাকা করে বিক্রয়ের গড়টা টানবো, বিক্রয় লিখবো, লেখার পরে এখানে বিক্রয়ের গড় যেখানে এখানে লিখবো 200 একক 10 টাকা করে 2000 টাকা, ওটা লিখে ফেলবো। এরপর হচ্ছে তারা আমাদের ওইখানে উল্লেখ ছিল যে কত 260, এই যে 260 মধ্য থেকে অলরেডি 200 একক চলে গেছে, আর রয়েছে কত একক 60 একক। একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাটাতে কিন্তু ঝামেলা, অনেকে এই জায়গায় ঝামেলা লাগাই দেয়। এখানে বলছে যে 260 বিক্রি হচ্ছে 260, তো 260-এর মধ্যে অলরেডি 200 একক চলে গেছে, আর রয়েছে মাত্র 60 একক। আমরা 60 এককের 10 টাকা 40 পয়সা দিয়ে গুণ করলে আমাদের বের হবে হচ্ছে 624 টাকা। এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের আসছে কত 624 টাকা, আমরা 624 টাকা দিয়ে দিব। এখন আর বাকি হচ্ছে 40 টাকা 40 একক। এরপর হচ্ছে প্রশ্নটাতে হচ্ছে 40 একক। অনেকে কোশ্চেন করতে পারো 40 একক কোত্থেকে আসছে, যেহেতু আমাদের 100 একক ছিল এখানে ক্রয়ের মধ্যে 100 একক, 100 এককের মধ্যে যদি 60 একক চলে যায় আর থাকে হচ্ছে 40 একক, ওই 40 এককের সেম জিনিস দিয়ে গুণ করলে আসবে 416 টাকা। এরপরে নেক্সট প্রশ্নটা আমরা একটু দেখবো। 16 তারিখ বলছে ক্রয় 160 একক 10 টাকা 80 পয়সা করে। আমরা লিখবো আগের মাল আগে যায় পদ্ধতি, ওইটা লিখে ফেলবো হচ্ছে 40 টাকা 40 একক 10 টাকা 40 পয়সা করে, ওইটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেবো 416 টাকা। এরপরের প্রশ্ন যেহেতু ছিল 160 একক 10 টাকা 80 পয়সা করে, আমরা লিখবো ক্রয়ের গড়ে 160 একক 10 টাকা 80 পয়সা করে, এখানে আসছে 1728 টাকা, ওইটা 1728 টাকা লিখবো। সেম জিনিসটা এখানে আনি লিখে দিব, তাহলে হচ্ছে 16 নম্বরটা ক্লিয়ার। এখন আমরা লিখবো 20 তারিখ। 20 তারিখে বলছে বিক্রয় 100 একক। একটু দেখো
বিক্রয় যেহেতু বলছে 100 একক, আমরা বিক্রয়ের করে আসবো বা ইস্যু বিক্রয় যে কথাটা ওইখানে অলরেডি আগের মাল আগে যায় পদ্ধতি। এখানে 40 একক ছিল, 40 এককের আমরা 10 টাকা 40 পয়সা দিয়ে করলে ওইখানে আসে হচ্ছে যায় 416 টাকা। এরপরে 100 একক থেকে 40 টাকা চলে গেলে আর থাকে 60 একক। এই 60 একককে আমরা 10 টাকা 80 পয়সা দিয়ে গুণ করবো। এই যে 10 টাকা 80 পয়সা দিয়ে গুণ করলে এই টাকাটা আসবে। এইটা হলো ক্ষয়ের। এখন দেখো টোটালি দুইটা মিলে হচ্ছে 100 একক। 100 এককের আমরা 10 টাকা 80 পয়সা দিয়ে করলে হচ্ছে যায় 1080 টাকা। এই হলো ক আর খ। এখন আমি গ নাম্বারটা করবো, এরপর হচ্ছে বুঝে দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা একটু বড় হবে, না টেনে তোমরা পুরো ভিডিওটা না দেখলে টোটালি অঙ্কটা বুঝতে পারবো না। যেহেতু বেশি অঙ্ক করবো না, আমি মাত্র 2টা বা 3টা করবো, 3টা দিয়ে তোমরা 20 মার্ক দিতে পারবা। সুতরাং একটু কষ্ট করে ধৈর্য সহকারে লম্বা ভিডিও হলে দেখবা, আশা করি উপকৃত হবে। এই হচ্ছে যায় ঘ নাম্বারটা করার পরে এখন আমি তোমাদেরকে ঘ নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা আমি জানি হয়তো 13-14 মিনিট হবে, কিন্তু একটা অঙ্ক শেখার জন্য 13-14 মিনিট কোনো ব্যাপারে না। তোমরা কোনো দিকে দৌড়ানো লাগবে না। এখানে এই ভিডিওটা শুধু বারবার টেনে টেনে বারবার দেখো আর খাতা প্র্যাকটিস করা 100% ইনশাল্লাহ তোমরা এখান থেকে 10-এ 10 পাইবে, এবং 2টা যদি আসে 20 পাবা ইনশাল্লাহ, মোটামুটি শিওর থাকো। এখন এখানে ঘ নাম্বারে বলছে যে 1, 6, 9 ও 16 তারিখের তথ্য ব্যবহার করে বারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করা। বারযুক্ত পদ্ধতি বললে হচ্ছে যে আমরা খটা যেভাবে করলাম ওইভাবে ঠিক লিখবো। এভাবে আবিদ কোম্পানি লিমিটেডের মাঝখানে লিখবো আবিদ কোম্পানি লিমিটেড, পরবর্তীতে মাল খতিয়ান হিসাব, তারপর হচ্ছে বারযুক্ত গড় ওয়েজেস্ট এভারেজ পদ্ধতি। বারযুক্ত গড় ওয়েজেস্ট এভারেজ পদ্ধতি দিয়ে এরপর হচ্ছে আগে যে খ নাম্বারটা তোমরা যেভাবে করলাম, মাল বাম দিকে সাইপে লেখা আছে মালের বিবরণ, বাম দিকে সাইফে লেখা আছে মালের বিবরণ, এই যে দেখতেছো মালের বিবরণ, কোড নং, বিল নং। ডান দিকে লেখা আছে হচ্ছে তার সর্বোচ্চ মাত্রা দিয়ে ডট ডট দিবে, সর্বনিম্ন মাত্রা ডট ডট, পূর্ণ ফরমায়েশ মাত্রা দিয়েও ডট ডট দিবে। এই হলো উপরের যে কাজটা, দেখতে অনেক সৌন্দর্য আসবে এবং নাম্বারটা তোমরা পাবে। এরকম দেখলে এক্সামিনার চিন্তা করবে যে স্টুডেন্টকে নাম্বার দিতে বাধ্য থাকবে। এরপরে দিব আমরা তারিখ বিবরণ, আগে যেরকম লিখছি এখানে প্রাপ্তি দিছি আমি, কিন্তু তোমরা ক্রয় দিলেও হবে, কোনো সমস্যা। ক্রয় ইস্যু বা বিকৃত পণ্যের ব্যয় ওটা তোমরা খতে করলে গোটা খুবই ইজি লাগে। উদ্বৃত্ত সামান্য একটু সমস্যা আছে, ওইটা শুধু আমি এখানে সলভ করে দেবো, আশা করি সমস্যা থাকবে না। 1 তারিখে বলছে প্রারম্ভিক মজুদ ছিল আমাদের 200 একক 10 টাকা করে, 2000 একক 2000 টাকা পাইছি 2000। পরে 6 তারিখ বলছে ক্রয় ছিল এখানে 100 একক 10 টাকা 40 পয়সা করে, 1040 টাকা আসছে। এখানে এই টুইস্টটা, মূল কাহিনীটা হচ্ছে এখানে যে এই জায়গাটা 13 টাকা 10 টাকা 13 পয়সা কেমনে আসে, অনেক স্টুডেন্টে বের করতে পারে না, এই টাকাটা বের করতে পারে না। তো ভালো করে খেয়াল করো তো, এখানে যে 2000 টাকা আর এখানে আমরা পাইছি হচ্ছে যায় এই 1040 টাকা, আর একক ছিল হচ্ছে যে এখানে 200 আর এখানে হচ্ছে 100, 200 আর 100 হচ্ছে যে যোগ করে এখানে দিয়ে দিবে 300 একক। আর হচ্ছে যায় এখানে 2000 আর 1040-এ 3040 টাকা বসাইবে। 3040-এর কী করবা, 300 দিয়ে ভাগ করবা। আমি আবার বলতেছি একটু ভালো করে, এটা খেয়াল করলে পরেরগুলো পারবা। 3040-এর 300 দিয়ে ভাগ দিলে আসবে 10 টাকা 13 পয়সা। এটা কীভাবে আসছে 300, 200 আর 100, 300 একক। আর এই টাকাটা কীভাবে হচ্ছে 2000 আর 1040, 3040 বের করাটা খুবই ইজি। 3040-এর 300 দিয়ে ভাগ দিলে বেরিয়ে যাবে এটা। এরপর 9 তারিখ যেটা বলছে, 9 তারিখ বলছে বিক্রয় 260, আমরা লিখবো বিক্রয় 260 টাকা। তো আমরা পাই গেছি, বিক্রয় টাকা আগে ছিল না, এখন পাই গেছি আমরা 10 টাকা 13 পয়সা করে আসবে 2636 টাকা, ওইটা লিখে ফেলবো। এখন এখানে 40 টাকা কীভাবে আসছে একটু ভালো করে খেয়াল করো। 300 থেকে, যেহেতু বিক্রয় করলে তো মালটা চলে যাবে, 300 থেকে 260 অলরেডি চলে গেছে, আর আছে 40-এর 10 টাকা 13 পয়সা দিলে 406 টাকা আসবে। সর্বশেষ যে প্রশ্নটা ওটা হচ্ছে যায় 16 কথা বলছে আমাদেরকে, 16 হচ্ছে ক্রয় 160 10 টাকা 80 পয়সা, 160 10 টাকা 80 পয়সা করে আসবে 1728 টাকা। ওইটাকে আমরা এখানে 200 কীভাবে হয়েছে, যেহেতু ক্রয় হইলে অ্যাড, বিক্রয় হইলে মাইনাস, ওইটাই 40 আর হচ্ছে যায় 160, 200কে আমরা করব এখানে যে টাকাটা এটা বের করার জন্য, এখানে হচ্ছে যায় 406 টাকা আর এখানে 1728 টাকা, দুইটাকে যোগ করলে 2136 টাকা আসবে। 2136-এর 200 দিয়ে ভাগ দিলে সেম এটা। এই হলো অঙ্কের ফিনিশিং। তোমরা এইভাবে করলে আমি আশা করি 100% তোমাদের অঙ্ক মিলবে, এটা নিয়ে টেনশন করবে। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালাম।